অপেক্ষার অবসান এবং ২০২৩ এর শেষের দিকে যে ভিডিওটার জন্য আমাকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট করা হয়েছে, ভাবলাম বছরের শেষ দিনে এই ভিডিওটা করি। কারণ বাংলা ইন্ডাস্ট্রি আমার সবথেকে কাছের এবং টপ সিনেমাগুলো যেগুলো এই বছর রিলিজ করেছে, আমার টপ 10 সিনেমা আজকে আমি কথা বলবো এবং শেষ থেকে শুরুর দিকে যাবো। এবং এটা আমি জানি সেই ভিডিও, যে ভিডিওতে আমি প্রচণ্ড খিস্তিহতা খেতে পারি। কারণ যদি আমি ১ নম্বরে দেবদাস সিনেমা রাখি, জিৎ ফ্যান্সরা আমাকে খিস্তি মেরে উড়িয়ে দেবে। যদি জিৎদার সিনেমা আমি ১ নম্বরে রাখি, দেবদার ফ্যান্সরা আমাকে খিস্তি মেরে একদিকে করে দেবে। এটা আমি জানি। কিন্তু তাও এটুকু বলতে পারি, দুজনের মধ্যে কারোর একটা সিনেমাই ১ নম্বরে থাকবে এবং সেটার পেছনে রিজনও রয়েছে। যার সিনেমা সেকেন্ডে থাকবে তার কাছ থেকে, তাকে আমি বারণ করবো না খিস্তিতে। কারণ এই ২ ফ্যান বেস থেকে আমি খিস্তি খাইনি এবছর তা নয়। বিভিন্ন কারণে খিস্তি খেয়েছি। তো বছরের শেষ দিনটাই বা বাদ যাবে কেন? আনন্দের দিন আজকে, আনন্দ করে যত ইচ্ছে খিস্তি দাও। আমি কিচ্ছু মনে করব না। আজকের দিনের জন্য সব ফ্রি। যদিও আমি কোনোদিন কাউকে সেইভাবে কিছু রিপ্লাই দিই না। প্রচণ্ড গা জ্বালানো কথা না বললে আমি কাউকে রিপ্লাই দিই না। আজকের যা ইচ্ছে বলতে পারে ভাই। মানে সে কেউ মাল খেয়ে বলো বা মাল না খেয়ে বলো বা ওপেনলি আমাকে বলা কোনো যায় আসে না। আজকের দিনটার জন্য সব ফ্রি দিলাম। চলো, আজকে 31 ডিসেম্বর, জাস্ট এনজয়। তো যাই হোক, এখন কথা বলবো বেসিক্যালি টপ 10 সিনেমা নিয়ে। বাংলা সিনেমা এই বছর অনেক অনেক ভালো ভালো সিনেমা এসছে। তার মধ্যে থেকে আমি টপ 10 বেছে নিয়েছি এবং আমার দিক থেকে গুণগত মান অনুযায়ী আমি নাম্বার 10 থেকে নাম্বার 1 এ যাবো। এই বেসিস যে আমার কোনটা সব থেকে ভালো লেগেছে। তো সব নিয়ে ডিটেলসে কথা বলবো। তো প্রথম আমি ১০ নম্বরে যে সিনেমাটা নিয়ে কথা দিয়ে আমি বেসিক্যালি স্টার্ট করবো, সেটা হচ্ছে দশম অবতার। দশম অবতার আমি বারবার বলে এসেছি যে আমার খুব আহামরি লেগেছিল তা নয়। আমি প্রিমিয়ারে ডাক পাওয়া সত্ত্বেও আমি একদম মানে অনেস্টলি রিলিজের আগের দিন পর্যন্ত আমার যেমনটা লেগেছিল তেমনটাই বলেছিলাম। পজিটিভও বলেছিলাম, নেগেটিভ প্রচুর বলেছিলাম। তবে তার মানে এটা নয় যে সিনেমাটাকে টপ সিনেমার মধ্যে রাখা যাবে না, অবশ্যই রাখা যাবে। তার পেছনে বড় কারণ হচ্ছে বুম্বাদা এবং অনির্বাণদার অনবদ্য পারফরমেন্স। এই দুজন ফাটিয়ে দিয়েছিল। যিশু সেনগুপ্তর অভিনয় দুর্দান্ত ছিল এবং গানগুলো মারাত্মক ছিল। তো এই সিনেমাটা মেমোরেবল একটা সিনেমা হয়ে থেকে যাবে। হয়তো অবশ্যই বাইজে শ্রাবণ বা দ্বিতীয় পুরুষের ধারে কাছেও যাবে না, কিন্তু অবশ্যই টপ সিনেমা যদি এবছর বাঁচতে পারে, আমার মনে হয় না দশম অবতারকে কেউ হুট করে বাদ দিতে পারবে বলে। কারণ দিনের শেষে আপনি যখন সিনেমাটা দেখবেন, কিছু কিছু মোমেন্টস রয়েছে যেগুলো সত্যিই ভালো এবং বুম্বাদা এবং অনির্বাণের যে মানে কেমিস্ট্রিটা এই সিনেমায় দুর্দান্ত ছিল। তো অবশ্যই এই সিনেমাটাকে রাখতে হবে, মানে এটাকে ইগনোর করতে কোনোভাবে কিন্তু পারবেন না। তো দশম অবতার এই বছর ওয়ান অফ দ্য বিগেস্ট এখনো বক্স অফিস করা সিনেমা। প্লাস মানে ঠিকঠাক সিনেমা, খুব আহামরিও বলবো না, খুব খারাপও বলবো না। তো অবশ্যই ১০ নম্বরে আমি এই সিনেমাটাকে রাখবো। এবার আমি যাচ্ছি ৯ নম্বরে। ৯ নম্বরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার মানুষ। জিদ্দার মানুষ এই বছর আমি জানি বক্স অফিসে আহামরি কিছু বিজনেস করতে পারেনি। এবং আমি যদি সিনেমাটা নিয়েও কথা বলি, জিদ্দার রাবণ বা চেঙ্গিসের তুলনায় এটা স্টোরি কিন্তু অনেক মারাত্মক ছিল। অনেক বেটার একটা স্টোরি ছিল। রাবণ এবং চেঙ্গিসের তুলনায় এটার স্টোরি কিন্তু অনেক অনেক বেটার ছিল। কিন্তু প্রেজেন্টেশনটা আরেকটু বেটার হতে পারত। আমার কেন জানি না বারবার মনে হয় এই সিনেমাটা যদি রাজ চক্রবর্তী ডাইরেক্ট করতো তাহলে হয়তো আমরা অন্যরকম কিছু একটা পেতাম। সঞ্জয় সামন্তারকে আমি ছোট করছি না, ইনি এর আগে বেসিক্যালি টিভিতে কাজ করেছেন। প্রথম সিনেমাতেই মাস আপিল তৈরি করাটা অতটা সহজ নয়। একজন টিভিতে কাজ করা লোকের পক্ষে এটা স্বাভাবিক। সে ধরুন ইউটিউবে টেলিফিল্ম বানাচ্ছে বা তার পক্ষে প্রথম মাস মুভি, স্বাভাবিকভাবেই আপনি সেই মানটা পাবেন না যেটা আপনি রাজ চক্রবর্তীর কাছে পাবেন। তো যে কারণে প্রেজেন্টেশনের একটা অভাব ছিল। তবে জিদ্দার পারফরমেন্স, জিতু কমলের অসাধারণ অভিনয় এবং সিনেমার বিজিএম বা যে ইমোশনাল দিকগুলো, এসব মিলেই সিনেমাটা অবশ্যই একটা মেমোরেবল সিনেমা হয়ে থাকবে এবং সিনেমাটা একটা দুর্দান্ত প্রচেষ্টা অবশ্যই ছিল এবং সিনেমার অ্যাকশন দেখার মতো ছিল। বাংলা সিনেমায় এরকম অ্যাকশন সচরাচর দেখা যায় না। অন্য রকম অ্যাঙ্গেলে অ্যাকশন শুট করা হয়েছিল। এগুলো একটা বড় প্রাপ্তি। আস্তে আস্তে তো মানে কি বলবো, বিন্দু বিন্দু মেলেই তো সিন্ধু হয়। তো কমার্শিয়াল সিনেমাটাকে যে জিদ্দার বাঁচাবার চেষ্টা করছে সেটা একটা বড় কিন্তু প্রচেষ্টা কিন্তু মানুষ, এটা মানতে হবে। বক্স অফিস দিয়ে তো সবটা বিচার হয় না। হতে পারে সিনেমাটা হয়তো আরেকটু বেটার হতো, তবে অবশ্যই টপ সিনেমার মধ্যে এটা কিন্তু রাখতে হবে। তো এবার আমি যাচ্ছি বেসিক্যালি ৮ নম্বরে। ৮ নম্বরে সিনেমাটা রাখবো। সিনেমাটার নাম হচ্ছে শিবপুর। এই সিনেমাটা আমার খুব কাছের সিনেমা এই বছর। কারণ আমার এই সিনেমাটা দেখে পুরো অন্যরকম লেগেছিল। বাংলাতে এরকম ধরনের কাজ, এরকম ব্রুটাল একটা গল্প তৈরি করা এতটাও সহজ নয়। একটা সময় শিবপুরকে যেভাবে তুলে ধরা হয়েছে সিনেমাতে এবং স্বস্তিকা ম্যামের অসাধারণ একটা অভিনয়, আমার তো মানে এই বছর সেরা অভিনেত্রীর পুরস্কারটা উনিই মানে পুরোপুরি দাবিদার। আর কেউ ধারে কাছে আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। পরমব্রতে কোনো সিনে জাস্ট ফিকে লাগছিল স্বস্তিকা ম্যামের পাশে, এবং সিনেমায় টুইস্ট অ্যান্ড টার্ন অ্যান্ড টুইস্টও রয়েছে। একটা দুর্দান্ত মানে স্ক্রিন প্লে রয়েছে যেটা আপনাকে বোর করবে না। তো অবশ্যই টপ সিনেমা যে কটা এই বছর এসছে, নাম্বার 8 এ আমি সিনেমাটাকে অবশ্যই রাখবো। এবার আমি যাচ্ছি বেসিক্যালি ৭ নম্বরে। ৭ নম্বরে যে সিনেমাটা নিয়ে এখন কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী কিন্তু এই বছর দুর্দান্ত বিজনেস দিয়েছে এবং এই সিনেমাটার মাধ্যমে আমার কেন জানি না মনে হয় কৌশিক গাঙ্গুলি একদম নিজের ফর্মে ফিরেছে। কৌশিক গাঙ্গুলি কাবেরী অন্তর্ধান বলি আমার সত্যি বলছি খুব একটা ভালো লাগেনি। আমার কৌশিক গাঙ্গুলির প্রতি একটু বিরক্তি এসে গেছিল যে কেন লোকটা নিজের সেরা জায়গা ছেড়ে কেন থ্রিলারে ঢুকছে। লোকটার তো অন্যরকম প্রেজেন্টেশন একটা রয়েছে, সেটা কোথায় গেল? যেটা আমরা লক্ষ্মী ছেলেতে পেয়েছিলাম। এই সিনেমাটা অর্ধাঙ্গিনীতে আমি সেই পুরনো কৌশিক গাঙ্গুলিকে পেয়েছি। এখানে চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, তারপর জয়া আহসান, প্রত্যেকের অভিনয় অসাধারণ এবং এই সিনেমার গানগুলো সত্যি এখনো মনে লেগে রয়েছে। এর একটা কিন্তু অন্য ধারার কাজ, কিন্তু এটার স্ক্রিন প্লে এতটা স্ট্রং ছিল, একটা টাইম শুধু এক্সাইটমেন্ট নিয়ে আমি সিনেমাটা শুধু দেখে যাচ্ছিলাম।
এইটা দেখার এক্সপিরিয়েন্স দারুণ ছিল, অসাধারণ কিছু পারফরমেন্স রয়েছে এবং বক্স অফিসেও ভালো বিজনেস কিন্তু এটা করেছে। তো এই সিনেমাটাকে অবশ্যই আমি এই লিস্টে 7 নম্বরে রাখবো। তারপর যদি আসি আমি 6 নম্বরের কথায়, এই সিনেমাটা আমি জানি অনেকেই লিস্টে রাখবে, এটা খুবই আন্ডাররেটেড একটা সিনেমা ছিল। এটার নাম হচ্ছে শহরের উষ্ণতম দিনে। এই সিনেমাটা আমার কেনই না খুব ভালো লেগেছিল। অনেকদিন পর বাংলাতে এরকম রোমান্টিক ঘরানার কাজ অনেকদিন পর এসেছিল। এমনভাবে সিনেমাটা বানানো যেটা কিন্তু শহরের দর্শক থেকে শুরু করে মফস্বল এরিয়ার মানুষ প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে। এখানে কিছু কিছু ডায়ালগ ছিল, কিছু মোমেন্ট ছিল, গান ছিল এবং বিক্রম এবং সোলাঙ্কির যে কেমিস্ট্রিটা দেখার মতো ছিল। তাদের কেমিস্ট্রি আগে সিরিয়ালেও খুব ওয়ার্ক করেছিল, সিনেমাতেও কিন্তু সমানভাবে কিন্তু ওয়ার্ক করেছে। তো পরিচালকও নতুন ছিল এবং এই সিনেমাটা কিন্তু একটা ডিসেন্ট ভালো বিজনেস কিন্তু করেও ছিল। তো এটাই এই বছর আমার মনে হয় বাংলা সিনেমা যদি বিচার করলে এখন রোমান্টিক কাজ হয় না, সেই রোমান্টিক ঘরানার মধ্যে এই সিনেমাটা একটা নিজস্ব জায়গা তৈরি করেছিল। তো অবশ্যই সিনেমাটা কিন্তু টপ 10 এর লিস্টের মধ্যে রাখতে হবে। তো আমি এটাকে 6 নম্বরে রাখলাম। এবার আমি আসছি নাম্বার 5 এ। নাম্বার 5 এ আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে বাঘা যতীন। বাঘা যতীন একটা বিরাট বড় অ্যাটেম্প্ট ছিল। বিরাট বড় একটা অ্যাটেম্প্ট ছিল। কারণ এই সিনেমাটাকে যেভাবে বানানো হয়েছিল, দেখুন এই সিনেমাটার প্রবলেম যেটা ছিল, যেটা অনেকেরই বক্তব্য ছিল যে এটার যে ড্রামাটাকে আরো ভয়ঙ্করভাবে হয়তো বানানো যেত, যেটার একটু অভাব ছিল। তবুও আমার সেটা খুব একটা মনে হয়নি, যে কারণে আমি রিভিউতে বলিনি। কিন্তু এই সিনেমার প্লাস পয়েন্ট ছিল বাংলা ইন্ডাস্ট্রিতেও যে ভিএফএক্স এর মান কোথায় পৌঁছতে পারে সেটা কিন্তু একটা অন্য উচ্চতায় নিয়ে গেছিল। আপনি যদি মানে 100 কোটির ভিএফএক্স এর সঙ্গে 1 কোটির ভিএফএক্স এর তুলনা করেন সেটা আপনার বোকামি। কিন্তু আপনারা যদি চাঁদের পাহাড়ের ভিএফএক্স এর সঙ্গে বাঘাযতীনের ভিএফএক্সটা মিলিয়ে দেখেন, দেখবেন অনেক অনেক ইমপ্রুভ হয়েছে। প্রথম কথা, দেবের পারফরমেন্সে অনেক একটা পরিবর্তন এসছে। সিনেমাটাকে পুরোপুরি মাসি স্টাইলে রাখার চেষ্টা করা হয়েছিল। এরকম ধরনের সিনেমাকে মাস ওয়েতে কে বানায়? কেউ বানায় না, একটু অন্যভাবেই বানাবার চেষ্টা করে। এবং এই সিনেমাটা বিজনেসও কিন্তু ভালো করেছে, যথেষ্ট ভালো করেছে, পুজোর মধ্যে ক্লাসে এসে। এবং এই সিনেমার মেন যেটা যুদ্ধের যে সিনটা লাস্টের 30 মিনিট ধরে, ওটা ভাই পাগল করে দিয়েছিল। বড় পর্দায় এরকমভাবে বাংলা সিনেমাকে মানে এক্সপেরিয়েন্স করা জাস্ট ভাবা যায় না, ওটা কিন্তু মানতে হবে আপনাকে। তো এই সিনেমাটাকে আমি অবশ্যই 5 এ রাখবো। টপ লিস্টে তো বাঘাযতীন থাকবেই, কিছু করার নেই, তো এটাকে রাখতেই হবে। তো এটাকে আমি টপ 10 এর মধ্যে 5 নম্বরে রাখলাম। এবার আসছি আমি নাম্বার 4 এ। নাম্বার 4 এ যে সিনেমাটা, এটা এই বছরের মানে বিগেস্ট একটা হিট হয়েছে এবং আমি জানি অনেকেরই পছন্দ হবে, সেটা হচ্ছে রক্তবীজ। এটা উইন্ডোজের আমার এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে প্রিয় সিনেমা। কারণ উইন্ডোজের প্রতি একটা বিরক্তি আমার চলে এসেছিল। কিন্তু রক্তবীজ এসে আমার সমস্ত ভাবনা-চিন্তা পাল্টে দিয়েছে এবং শিবপ্রসাদের প্রতি আমার একটা রেসপেক্ট বাড়িয়ে দিয়েছে। মানুষটা চাইলে এই ধরনের সিনেমা ভালো করতে পারে। তার বহু আগে অ্যাক্সিডেন্ট বলে একটা সিনেমা ছিল যেখানে আমরা এই ফ্লেভারটা পেয়েছিলাম। কিন্তু রক্তবীজে একদিকে ইমোশন, ফ্যামিলি যে ইমোশন, তার সঙ্গে সঙ্গে থ্রিলারটা দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছিল। অঙ্কুশকে পুরো অন্যভাবে সিনেমার মধ্যে যেটুকু পাওয়া গেছিল দেখার মতো, এবং একটা সিনেমা যেটা সেকেন্ড পার্ট দেখার জন্য একটা কিন্তু এক্সাইটমেন্ট কোথাও গিয়ে কাজ করছে। এবং পুজোর সময় আসা সবথেকে বড় সারপ্রাইজ হিট কিন্তু এই সিনেমাটাই হয়ে দাঁড়িয়েছিল। এটাকে সবাই থার্ডে রেখেছিল, সেখান থেকে সিনেমাটা সেকেন্ডে আসে এবং এই মুহূর্তে তো আমি বলব ফার্স্টে চলে এসেছে, কারণ এখনো চলছে সিনেমাটা। তো এটা একটা বড় বিগেস্ট একটা হিট ছিল বলে আমি মনে করি। তো রক্তবীজকে তো এই লিস্টে রাখতেই হবে। তো আমি 4 নম্বরে রাখলাম। এবার আসছি আমি 3 নম্বরে। 3 নম্বরে আমি যে সিনেমাটাকে রাখবো, সেই সিনেমাটার নাম হচ্ছে 'চেঙ্গিস'। চেঙ্গিসকে রাখতেই হবে, কারণ চেঙ্গিস মানে এই বছরের সবথেকে বড় অ্যাটেম্প্ট। বাংলা সিনেমায় শেষ 10 বছরে হওয়া সবথেকে বড় অ্যাটেম্প্ট আফটার বস। বসের পর এত বড় অ্যাটেম্প্ট কোনো সুপারস্টার নিতে পারেনি। জিদ্দা একা নিজের হাতে করেছে এবং চেঙ্গিসটা এসছে কোন টাইমে আমরা ভেবে দেখুন, যে টাইমে গোটা ইন্ডাস্ট্রিতে কেউ কমার্শিয়াল সিনেমা করার কথা ভাবছিলই না। একটা চেঙ্গিস এসে কিন্তু পরের বছর অঙ্কুশ, ইয়াস, দেব প্রত্যেককে কমার্শিয়াল সিনেমা করার দিয়ে কিন্তু ঠেলে দিয়েছে। এটা কিন্তু মানতে হবে। প্রত্যেকে যে কমার্শিয়াল সিনেমা করে যে সাহসটা পাচ্ছে, সেটা কিন্তু চেঙ্গিসের জন্যই। এবং চেঙ্গিস একটা দুরন্ত বক্স অফিস করেছে। অনেকদিন পর জিদ্দা সিনেমার বক্স অফিস ভালো হলো, অনেকেই দেখছি স্বীকার করতে চায় না। কিন্তু চেঙ্গিস সত্যিই ভালো বিজনেস করেছে, যথেষ্ট ভালো বিজনেস করেছে। কমার্শিয়াল সিনেমার যুগটাকে ফিরিয়ে এনেছে। এই দিকগুলো রয়েছে এবং জিদ্দার কি অনবদ্য পারফরমেন্স ছিল। ওই সোয়াগ, এরকম ধরনের চরিত্র এখন আর বাংলায় কেউ করেই না। সেখানে দাঁড়িয়ে গান, এবং গানগুলো কি ক্রেজ তৈরি করেছিল। উইডা, তারপর রাগাডা, গানগুলো ক্রেজ কি ছিল। মানে এটা মানে এই বছর হলে সিটি মেরে থাকা সিনেমা ভাই, সত্যি কথা বলতে গেলে এটাই ছিল। প্রত্যেকটা মুহূর্তে সিটি মারছে, হিরোর হেঁটে আসা, কথা বলা, দাঁড়ানো, এই সমস্ত কিছু সিটি মারা, সেই ব্যাপারটা কিন্তু এই সিনেমাটার মধ্যে ছিল। এবং প্যান ইন্ডিয়াতে সলমান খানের সঙ্গে জোরদার দাঁড়িয়ে টক্কর করা, তো এটাকে তো রাখতেই হবে। তো চেঙ্গিস আমার প্রচণ্ড ভালো লেগেছিল এবং কোথাও গিয়ে বাংলার একটা সেই কেজিএফ, বিক্রম, এই মানটা কিন্তু সিনেমাটা রাখতে পেরেছিল। এবং সিনেমার শেষে যে টুইস্টটা, সেটার জন্য এখন চেঙ্গিস 2 এর জন্য আমরা অপেক্ষা করেছি। আশা করি জিদ্দা খুব শীঘ্রই অ্যানাউন্স করবে। তো এটাকে আমি অবশ্যই টপ 10 লিস্টে 3 নম্বরে রাখছি। এটাকে আমি 2 নম্বরেই রাখতাম। আমার ইচ্ছে ছিল এটাকে 2 নম্বরেই রাখার। যদি বা 1 নম্বরও হয়তো আমি রেখে দিতাম। কিন্তু এই বছর ক্রিসমাসে যে 2টো সিনেমা রিলিজ করেছে, সেই 2টো সিনেমা এতটাই ভালো হয়েছে যে আমাকে চেঙ্গিসকে 3 নম্বরে রাখতে হতো। এর দিক থেকে একটা ব্যাপার ভালো, যে প্রতিযোগিতা কিন্তু এই বছর ভালো হয়েছে ভালো সিনেমার। তো এই বছর ক্রিসমাসে আসা 2টো সিনেমার মধ্যে এবার সত্যি কথা বলতে লড়াইটা হবে, কারণ 2টো সিনেমা আমার এই বছরই সেরা লেগেছে। তো 2 নম্বরে আমি যে সিনেমাটাকে রাখবো, সিনেমাটার নাম হচ্ছে 'কাবুলিওয়ালা'। 'কাবুলিওয়ালা'কে আমি 2 নম্বরে রাখবো। কারণটা হচ্ছে কি, মিঠুন চক্রবর্তীর অনবদ্য পারফরমেন্স।
মানে কাঁদিয়ে ছেড়েছিল। আমি হল থেকে বেরিয়ে আমি রিভিউতে দেখবেন কেঁদে ফেলেছিলাম। এরকম কখনো হয় না। অসাধারণ একটা কাজ। প্রত্যেকের পারফরম্যান্স দেখার মতো। মিঠুন চক্রবর্তীর জীবনের সেরা পারফরম্যান্স হয়তো এই সিনেমায় দিয়েছে আমরা যদি দেখে থাকি। এবং ছবি বিশ্বাস আমাদের মনে গেঁথেছিল কাবুলিওয়ালা হয়। সেটা কিন্তু কোথাও গিয়ে এখন মিঠুন চক্রবর্তী সেই জায়গাটা কিন্তু করতে পেরেছে, অ্যাচিভ করতে পেরেছে। তো এসবিএফ এর এই বছর অনেকগুলো কাজই আমার ভালো লাগেনি, কিন্তু এসবিএফ এর এই কাজটা দেখার মতো হয়েছে। এবং এটা এমনভাবেই বানানো প্রত্যেকটা দর্শকের ভালো লাগবে, 8 থেকে 80 প্রত্যেকের ভালো লাগবে, কেউ বোর ফিল করবে না। সিনেমায় যতটা ভালো ইমোশন রয়েছে ততটা ভালো সেই কমেডিটা ওয়ার্ক করেছে এবং পারফেক্ট রবীন্দ্রনাথ টেগোরকে একটা প্রপারলি ট্রিবিউট এই সিনেমাটা কিন্তু দিতে পেরেছে। এবং হল থেকে বেরিয়ে আপনি অন্ততপক্ষে আধ ঘন্টা কি 1 ঘন্টা আপনি নিজের ছোটবেলায় ফিরে যাবেন, আপনার চোখে জল আসবে, আপনি একটা আবেগের মধ্যে আটকে থাকবেন। তো এটাকে তো রাখতেই হবে। তো টপ 10 লিস্টে আমি চেঙ্গিসকে হয়তো 2 বা 1 এও হয়তো করে দিতে পারতাম যদি না এই দুটো সিনেমার আসতো। আর একটা কি তোমরা বুঝে গেছো আশা করি। তো যাই হোক আমি কাবুলিওয়ালাকে 2 নম্বরে রাখলাম। আর কাবুলিওয়ালা হয়তো 1 নম্বরে হয়ে যেতে পারতো যদি না এই সিনেমাটা আসতো। এটার নাম হচ্ছে প্রধান। প্রধানকে 1 নম্বরে রাখার বড় কারণ হচ্ছে বাকিরা যেটা ভাবে দেবদাস সেটা করে দেখিয়ে দেয়। যেখানে সবাই আজকে আলোচনা করছিল কদিন আগে অব্দি একটা ট্রেন্ডিং আলোচনা হয়ে গেছিল, বাংলায় দুর্নীতি নিয়ে কবে সিনেমা হবে? রাজ্যের যে দুর্নীতিগুলো সিনেমায় কে দেখাবে? কার সেই সাহস রয়েছে? কে দেখালো? যে সেই দলের অন্যতম একজন সাংসদ। সে তার সিনেমায় রাজ্যের যত দুর্নীতি তার 90% দেখানোর চেষ্টা করেছে। মিড ডে মিলে খাবার চুরি, তারপর ধরুন যারা প্রধান তাদের মধ্যে কি দুর্নীতি থাকে, ভোটের ছাপ্পাবাজি, ব্যালট বক্স ফেলে দেওয়া, এই জিনিসগুলো নিয়ে সিনেমা বাংলায় শেষ 10-12 বছরে কেন তার আগেও হওয়া বন্ধ হয়ে গেছিলো। সেই অঞ্জন চৌধুরীর আমলের সময় হতো। সেই এরাটাকে ফিরিয়ে আনা এবং দেবদার এখানে যে পারফরমেন্স আমার মনে হয় শেষ 10 বছরে দেবদার সেরা পারফরমেন্স আমার প্রধানেই লেগেছে। সবকটাই দেবদা ভালো পারফরমেন্স করছে। সেটা বাঘাযতীন হোক, সেটা ব্যোমকেশ হোক বা তার আগে যে সিনেমাগুলো করেছে কাছের মানুষ, প্রত্যেকটা দেবের পারফরমেন্স অসাধারণ। কিন্তু প্রধান হয়ে দেবদা যে পারফরমেন্সটা দিয়েছে পুলিশ হয়ে, মানে দেব ছাড়া যেন ভাবাই যাচ্ছে না। এবং এটা মানে একদম অন্যভাবে করা একটা কাজ, কমার্শিয়াল মেইনস্ট্রিম ওয়েতে একটা করা কাজ। তো সত্যি বলতে গেলে প্রশংসনীয় তো অবশ্যই। তো এটাকে আমি অবশ্যই কিন্তু এই লিস্টে রাখবোই রাখবো। মানে ১ম এই রাখতে হবে। কারণ এটার অ্যাটেম্পটটা মারাত্মক ছিল। কমার্শিয়াল ওয়েতে বানানো হয়েছে। রাজ্যের দুর্নীতিটাকে তুলে ধরা হয়েছে। তো সেটা কিন্তু একটা বিরাট বড় জায়গা। তো এটাকে কিন্তু এই লিস্টে কিন্তু রাখতেই হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। অনেকে প্রশ্ন তুলতে পারে চেঙ্গিসকে কেন ১ম এ রাখলাম না? আমি আবার বলছি চেঙ্গিসকে আমি ভেবেছিলাম একে রাখবো। কারণ এই বছর অবধি প্রধান কাবুলি আসার আগে আমি ভেবে রেখেছিলাম চেঙ্গিসই নাম্বার 1 আমার মনের দিক থেকে সিনেমা। কারণ বড় অ্যাটেম্প্ট ছিল। কিন্তু এই দুটো সিনেমা সত্যি বলছি এতটা ভালো হয়েছে, আমি বাধ্য হলাম চেঙ্গিসকে ৩ নম্বরে করতে, এই দুটো সিনেমাকে তার আগে রাখতে। কাবুলিওয়ালাকে আমি ফার্স্ট করে দিতাম যদি না একটা প্রধান থাকতো। কারণ কাবুলিওয়ালা দেখুন একটা সহজ ব্যাপার ছিল যেটা হচ্ছে এটাই যে নস্টালজিয়া। নস্টালজিয়াকে কাজে লাগিয়ে করা কিন্তু সিনেমা। এটা কিন্তু মানতে হবে। সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করেছে। কিন্তু প্রধান বানাতে ভাই দম লাগে ভাই, সত্যি কথা বলতে গেলে। কারণ আপনি দেখতে পাবেন না পরবর্তীকালে কেউ এরকম সিনেমা বানাচ্ছে। ভাই দম লাগে। কারণ দেবদা একবারও বলেনি যে দুর্নীতি নিয়ে সিনেমা করতে চাইনি। দেবদা কিন্তু করে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, আমি একটা দুর্নীতি নিয়ে সিনেমা ধরো বানিয়ে দিলাম। তো যে কারণে এটাকে রাখতে বাধ্য হলাম। এবার তোমরা তোমাদের টপ 10 লিস্টটা বাংলা সিনেমার অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আবার দেখা হবে। ভালো থেকো সবাই। পরের বছর ভালো কাটিও এটাই বলার। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার।